সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার অনলাইন ক্লাসে আজকের মতো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পড়ছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক। অলরেডি এটি দুটি লেকচার আমার হয়ে গিয়েছে। আজকে দেব আমি তৃতীয় লেকচার। তৃতীয় লেকচারে আমি তোমাদের জন্য যেটি রেখে দিয়েছি আলোচ্য বিষয় হিসেবে, সেটি হলো কপিরাইটের ধারণা, কপিরাইটের বৈশিষ্ট্য, কপিরাইটের নিবন্ধন এবং তার সাথে আমি বীমা সম্পর্কে একটু ধারণা দেব, কারণ এই চ্যাপ্টারে বীমা সম্পর্কিত একটি সাবজেক্ট এই অধ্যায়ের সাথে অ্যাড করা আছে। অনেক সময় এই অধ্যায়ে বীমা থেকেও কিন্তু প্রশ্ন ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আমরা আজকের মতো আমাদের তাহলে মূল আলোচনা পর্বে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি তোমাদেরকে গত লেকচারেও বলেছি যে আমি আসলে মূলত মেইন বই থেকে তোমাদেরকে এই কারণে পড়াচ্ছি, তাতে করে হচ্ছে কি যে হয়তোবা আমাদের সরাসরি লেকচারটা তোমাদের সাথে আমার হয়তোবা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু এই কারণে আমি বইকে সামনে রেখে পড়াচ্ছি, যাতে তোমাদের কাছে মনে না হয় যে আমি আমার মতো করে তৈরি করে নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। এই ধারণাটা যাতে তোমাদের মধ্যে না আসে, সেই জন্য তোমাদের কাছে যাতে মনে হয় হয়তো ম্যাডাম সামনে নেই, ঠিক আছে, সরাসরি লেকচারটা হয়তো দিতে পারছি না, কিন্তু আমি বই থেকে এই কারণে পড়াচ্ছি যাতে তোমাদের কাছে মনে হয় যে বইটা সামনে রেখে ম্যাডামের লেকচার নিয়েই আমরা পড়াশোনাটা করছি। মূলত এই কারণে বইটি থেকেই আমি ডিরেক্টলি তোমাদেরকে লেকচার দেওয়ার চেষ্টা করছি। তো এখানে কপিরাইট সংক্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করতে গেলে স্যার খালিকুজ্জামান স্যারের বইয়ের 369 পৃষ্ঠায় প্রথমে তিনি একটি উদ্দীপক দিয়ে শুরু করেছেন। তো উদ্দীপকটি হচ্ছে এরকম যে মিস্টার জামান তার দীর্ঘদিনের পাঠদান অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে বিবিএ সম্মান শিক্ষার্থীদের জন্য একটা পাঠ্য বই রচনা করে নিজে খরচে তা প্রকাশ করেছেন। বইটি বাজারে আসার কদিনের মধ্যে তার বইয়ের অনেক অংশ হুবহু নকল করে আগে থেকে বাজারে চালু থাকা বইয়ের একজন লেখক তার বইয়ের নতুন সংস্করণ প্রকাশ করলো। মিস্টার জার্মানের লেখা হুবহু নকল করা হয়েছে এটার প্রমাণ দেখাতে না পারায় তার সারা জীবনের সাধনা এখন অন্যের সৃষ্টিকর্ম হিসেবেই প্রতিষ্ঠা লাভ করলো। মিস্টার রফিক আরও একটি এখানে মানে তোমার সৃজনশীল এখানে অ্যাড করে দিয়েছেন, এটি একটি উদ্দীপক। আর একটা হচ্ছে মিস্টার রফিক মার্কিন যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফির উপর কোর্স করে দেশে এসে আবহমান বাংলার বিভিন্ন বিষয়কে তার ছবিতে তুলে এনেছেন। তিনি তার সৃষ্টিকর্মের গুরুত্বপূর্ণ ছবিগুলো কপিরাইট করছেন। একটা ব্যাংক তাদের ক্যালেন্ডার তৈরিতে তার কতগুলো ছবি প্রকাশ করায় মিস্টার রফিক ব্যাংকের বিরুদ্ধে আইনগত প্রতিকার দাবি করেন। ব্যাংক তাকে ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে বাধ্য হয়। উভয় ক্ষেত্রে লেখক শিল্পীর প্রতিকার পাওয়া ও না পাওয়ার পার্থক্য হলো কপিরাইট নিবন্ধন করা। অর্থাৎ এই কথাটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে যখন কোনো কেউ তার সৃষ্টকর্ম করবেন বা কেউ বই লিখবেন বা তার মানে একজন ব্যক্তি তার নিজের মাধ্যমে যে সৃষ্টিকর্মটা আবিষ্কার করবেন, সাথে সাথে সেটা কপিরাইট নিবন্ধন বা কপিরাইট আইনের আওতায় সেটিকে নিয়ে নিতে হবে। তা নাইলে এমনও হতে পারে যে আমরা তো আসলে মানুষ, সবাই বিভিন্ন চিত্রের মানুষ এই পৃথিবীতে, এক একজন এক এক মনের অধিকারী। হয়তো কারো মনে একটা বিষয়ে ভালো অবস্থান করছে, তো সেই বিষয় নিয়ে আবার কারো মনে খারাপ কোনো কিছু অবস্থান করছে। তো সেই ধারাবাহিকতায় অনেকের মনে এরকম ধারণা চলে আসে যে বইটি উনি লিখেছেন, উনি প্রকাশ করার আগেই এই বইটা নিজের নামে উনি জাস্ট লেখাগুলো নিয়ে নিজের নামে মানে বাজারে ছেড়ে এই জন্য করা হচ্ছে। সাথে সাথে বাজারে প্রকাশ করার আগেই কাজ হচ্ছে সৃষ্টকর্ম, যে কোনো লেখক বা যেই সৃষ্টিকর্ম করুক না কেন সেটা কপিরাইট আইনের আওতায়, অর্থাৎ কপিরাইট নিবন্ধন করার মাধ্যমে কপিরাইট আইনের আওতায় তার সৃষ্টকর্মটিকে নিয়ে আসা। তাহলে হবে কি, এই কাজটি আর হবে না। মূলত এটাই হচ্ছে কপিরাইটের ধারণা। তাহলে লেখক বা শিল্প কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকেই কপিরাইট বলা হয়ে থাকে। এই লাইনটি মুখস্থ একদম রেখে দিবা যে কপিরাইট কী। এটি একটি আইনগত ধারণা যার উদ্দেশ্য কি, কপিরাইটের আসলে উদ্দেশ্যটা কি। কপিরাইটের উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। যা না করা হলে তা এর স্বত্বাধিকারী বা মালিক কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে, যে এই যে তার লেখাটা অন্য একজন নিজের বলে ছাপে দিলে থেকে তিনি ক্ষতিগ্রস্ত হলেন না, কত কষ্ট করে কত মাথা খেটে তিনি তার এই জিনিসটি তৈরি করেছিলেন, আর অন্য সেটি কী করলো, নিজের বলে চালিয়ে দিল। এটা তো মারাত্মক ক্ষতি। অর্থাৎ তিনি তার সৃষ্টকর্ম করাটা থেকে সম্পূর্ণ পরিমাণে বঞ্চিত হলেন।
এবং কেউই জানলো না যে আসলে বইটির লেখক তিনি ছিলেন, এটাও কিন্তু কেউ জানতে পারলো না। কপিরাইটের ধারণা প্রথমত ছাপা বা মুদ্রণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা লাভ করলেও বর্তমানে যে কোনো বুদ্ধিবৃত্তিক সৃষ্টকর্মের ক্ষেত্রেই এর প্রয়োগ করা হয়ে থাকে। বই, প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত কৌশল, অডিও রেকর্ডিং, সাউন্ড রেকর্ডিং, শিল্প সংক্রান্ত নকশা, চিত্রলেখ বিষয়ক নকশা, ফটোগ্রাফস, স্থাপত্য শিল্পকর্ম, সফটওয়্যার ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা কপিরাইটের অন্তর্ভুক্ত। তাহলে এই সমস্ত জিনিসগুলো সব কিছুই কিন্তু কপিরাইট, কারণ প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব এই জিনিসগুলো কেন কপিরাইটের অন্তর্ভুক্ত, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছেন। বই লেখকদের আইনগত অধিকার সংরক্ষণের জন্য ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস পার্লামেন্টে সর্বপ্রথম 1662 সালে দ্য প্রেস অ্যাক্ট পাশ করেন। এই আইনগুলো কিন্তু তোমাদেরকে মনে রেখে দিতে হবে। এতে নিবন্ধিত বইয়ের তালিকা সংরক্ষণের বিধান ছিল। পরে 1710 সালে লেখক সহ বিভিন্ন শিল্পকর্মের মালিক বা শিল্পীদের উক্ত কর্মের উপর ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য তা ব্রিটিশ স্ট্যাচু অফ অ্যান 1710 পাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ লেখক বা শিল্পকর্মের মালিক তার অধিকার অন্যের নিকট হস্তান্তর করতে বা বিক্রয় করতে পারবে, এই বিধানও এখানে সন্নিবেশ করা ছিল। তাহলে আমাদের দেশে, আচ্ছা আর একটা কথা এখানে লাইন আমি এড়িয়ে গিয়েছি, 1710 সালে পাশ করে এই আইনকেই বর্তমানকালে কপিরাইট আইনের ভিত্তি বলা হয়ে থাকে। তাহলে 1710 সালে যে আইনটা পাশ করা হয়েছিল ব্রিটিশ আইন, সেটাইকেই কপিরাইট আইনের ভিত্তি বলা হয়ে থাকে। বাংলাদেশে 2000 সালের কপিরাইট আইন, যেটাকে 2005 সালে সংশোধনী করা হয়েছে, এবং কপিরাইট বিধিমালা 2006 অনুযায়ী এই সংক্রান্ত কার্যক্রম এখন পর্যন্ত এই আইনি কপিরাইটের ক্ষেত্রে এই আইনে বাংলাদেশে স্টাবলিশড রয়েছে। বর্তমান বিশ্বায়নের এই যুগে কপিরাইট অধিকার আন্তর্জাতিকভাবে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। ঠিক আছে, বাংলাদেশ ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952-তে স্বাক্ষরকারী দেশ। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ এই ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952-তে এই জিনিসটাতে বাংলাদেশ স্বাক্ষর করেছিল। ফলে এর বিধানগুলি মেনে চলতে বাংলাদেশ কিন্তু বাধ্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তো এই ছিল মোটামুটি কপিরাইট সম্পর্কে একটা ধারণা। কপিরাইট কি, কোন কোন ক্ষেত্রে কপিরাইট ব্যবহার করা, কপিরাইট আইন মানতে হয়, কেন কপিরাইট নিবন্ধন করাটা বাধ্যতামূলক, তারপরে কপিরাইটের উদ্দেশ্য কি, কপিরাইটের লগুলো সবগুলোই আমি এই কপিরাইটের ধারণার মধ্যে তোমাদের ভিতরে সংক্ষিপ্ত আকারে ঢুকিয়ে দিলাম। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্যারেক্টারিস্টিক্স অফ কপিরাইট বা ফিচার্স অফ কপিরাইট অ্যাক্ট, যেটাই বলো না কেন তুমি, এবার আমি কপিরাইটের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, কপিরাইট আইনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটা কথা বলবো। আমি তোমাদেরকে যখন তোমরা ফার্স্ট ইয়ারের শুরুতে ক্লাস করো, তখন তোমাদেরকে একটি কথা আমি বলেছিলাম যে যখন আমরা কোনো কিছুর ডেফিনিশন পড়বো বা কাকে বলে পড়বো, তখন ওখান থেকে কিন্তু আমরা 4-5টা বৈশিষ্ট্য অনায়াসেই সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি। যেমন দেখো, এখানে খালেকুজ্জামান স্যারের বইয়ে প্রথম যে কপিরাইটের বৈশিষ্ট্য দিয়েছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কে, তো অবশ্যই, কারণ আমি যে কপিরাইট আইনের ধারণাটা তোমাদের সাথে এখনই আলোচনা করলাম, সেখানে কিন্তু একজন মানুষের বই যে তিনি লিখেছেন, এটা কিন্তু তার একটা বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ তিনি বুদ্ধি খাটিয়ে বইটি লিখেছেন। ঠিক আছে, এই জন্যই এটাকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কিত বলা হচ্ছে। আচ্ছা, কপিরাইট হলো সৃষ্টকর্মের উপর মালিকের আইনগত অধিকার। অবশ্যই এখানে তার সৃষ্টকর্মটার উপর মালিক তার আইনগত অধিকার লাভ করবে। মানুষের জ্ঞান বুদ্ধি থেকে সৃষ্ট এই বুদ্ধিভিত্তিক কর্ম সম্পত্তি হিসেবে পরিচিত হয়ে থাকে। একজন লেখকের লেখা, কবির কবিতা, গায়কের গান, ফটোগ্রাফারের ছবি, পরিচালকের বানানো সিনেমা, হ্যাঁ, এগুলো সব কিছুই কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি, যা কপি বা নকল করে উৎপাদন সম্ভব। এগুলো কপিরাইটের সাথে সম্পর্কিত। যে কেউই কিন্তু এটাকে কি করতে পারে, যেটা কপিরাইট পাইরেসি আমরা বলে থাকি, যে বাজারে ছেড়ে দিয়েছে এরকমই। এই জন্য কপিরাইট আইনটা খুবই দরকার। এরপরে আসো স্বত্বাধিকারী স্বার্থ সংরক্ষণ, অর্থাৎ যিনি এটার প্রকৃত মালিক, এই সৃষ্টকর্মটা যিনি প্রকৃত মালিক, তার স্বার্থটা যাতে সংরক্ষণ করা হয়ে থাকে, সেটাই হচ্ছে কপিরাইট আইনের মূলত বৈশিষ্ট্য। লেখক, শিল্পী, সাহিত্যিক বা এ ধরনের ব্যক্তিবর্গ তাদের মেধা, শ্রম ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে সৃজনশীল কর্মের জন্ম দেন, উক্ত কর্মের উপর ব্যক্তি সত্যগত স্বার্থ প্রতিষ্ঠা করাটাই হচ্ছে কপিরাইট আইনের মূল উদ্দেশ্য। একজনের প্রচেষ্টার ফসল যেন অন্য
খেয়ে যেতে না পারে, যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টকর্ম যেন তিনিই লাভবান হন, এটাই নিশ্চিত করাটাই কিন্তু আসলে কপিরাইট আইনের মূল বৈশিষ্ট্য। স্বত্বাধিকার যেন লাভবান হয়েও আরও নতুন নতুন সৃষ্টকর্ম উৎসাহিত হন, কারণ একজন ব্যক্তি একটা জিনিস সৃষ্টি করলেন কিন্তু অন্য কেউ তার নিজের উপর চালিত, তখন কিন্তু তিনি নিরুৎসাহিত হবেন এবং তিনি কিন্তু তার আর সৃষ্টকর্ম থেকে বিরত থাকবেন। হ্যাঁ, অর্থাৎ তিনি একটা ধাক্কা পাবেন এবং এমনও হতে পারে সেখান থেকে তিনি কোনো কিছু লেখা বা কোনো কিছু করা থেকে নিরুৎসাহিত হয়ে বিরত হয়ে গেলেন। এরপরে আসো 3 নম্বর যে বৈশিষ্ট্যটি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ। কপিরাইট আইনে স্বত্বাধিকারী অধিকার একটা সময় পর্যন্ত সংরক্ষণের নির্দেশ থাকে। যেমন প্রকাশিত সাহিত্য, বই, কবিতা, প্রবন্ধ ইত্যাদি, নাটক, সঙ্গীত, শিল্পকর্ম, ফটোগ্রাফি ব্যতীত প্রণেতার মৃত্যুর পরবর্তী, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু আমি যেটা তোমাদেরকে এই মুহূর্তে বলছি। মানে প্রণেতার মানে যিনি এটি তৈরি করেছেন, বা প্রণেতা বলতে উৎপাদন করেছেন বা তৈরি করেছেন, মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকে। অর্থাৎ একজন ব্যক্তি একটি সৃষ্টকর্ম তৈরি করেছেন এবং সেটি তিনি কপিরাইট আইনের আওতায়ও রেখে দিয়ে গিয়েছেন, ঠিক আছে, এবং সেটা তার মৃত্যুর 60 বছর পর্যন্ত, মানে ওই ব্যক্তি মারা গিয়েছেন তার মৃত্যুর 60 বছর বয়স পর্যন্ত তিনি তার এই মানে সৃষ্টকর্মটি কপিরাইট আইনের আওতায় বিদ্যমান থাকবে। এই কথাটার লাইনটার মানে হচ্ছে কিন্তু এটা এটা আমি তোমাদেরকে খোলাখুলি মানে বুঝিয়ে দিলাম। এখানে আর একটা কথা বলেছে যে সরকারি, স্থানীয় কর্তৃপক্ষ, আন্তর্জাতিক কোনো সংস্থা কর্তৃক সৃষ্ট কর্মের কপিরাইটের ক্ষেত্রেও এই মেয়াদ প্রকাশের বছরের পর 60 পঞ্জিকা বছর পর্যন্ত বিদ্যমান থাকে, ঠিক আছে। প্রকাশিত কর্মের সংস্করণের প্রকাশকের ক্ষেত্রে এই মেয়াদ, প্রকাশিত কর্মের সংস্করণের প্রকাশকের ক্ষেত্রে এই মেয়াদ প্রথম প্রকাশের পর সর্বোচ্চ 25 বছর। অর্থাৎ একটা জিনিস কোনো একজন ব্যক্তি, যেমন মনে করো একজন রাইটার বই লিখেছেন, একবারে লিখেছেন এবং প্রতি বছর তিনি কী করেন, সংস্করণ করেন। এই সংস্করণের মেয়াদটা 25 বছর পর্যন্ত তিনি করতে হবে, তার এরপরে তাকে আবারও নতুন করে বই লিখতে হবে। এটার মানে হচ্ছে এটা। এরপরে আসো কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ কম্পালসারি, নিবন্ধন করতেই হবে, কম্পালসারি। আইনে কপিরাইট নিবন্ধনের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি, তবে কপিরাইট নিবন্ধন করা হলে তা আইনানুগ প্রকাশ্য দলিলের মর্যাদা লাভ করে, অন্যথায় তা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়, যা কষ্ট। আচ্ছা, আইনের মাধ্যমে যদি তুমি না যাও, অন্য কোনো সাক্ষী প্রমাণাদি নিয়ে এসে প্রমাণ করা যে কোনো জিনিস কিন্তু আমি মনে করি, বা তোমরাও আমার সাথে একমত হবে, যে কোনো জিনিসই কিন্তু খুবই কঠিন। আচ্ছা, কেসে আগারওয়াল বনাম আনন্দ কুমার মোকদ্দমা সহ বিভিন্ন মোকদ্দমার এটা প্রমাণিত হয় যে কপিরাইট নিবন্ধন না করার কারণে এই আইনে বর্ণিত অধিকার থেকে কপিরাইট স্বত্বাধিকারকে বঞ্চিত করা যায় না। আমি আবারও বলছি, কেসে আগরওয়াল বনাম আনন্দ কুমার মোকদ্দমা সহ বিভিন্ন মোকদ্দমার রায়ে এটা প্রমাণিত হয়েছে যে কপিরাইট নিবন্ধন না করার কারণে এই আইনে বর্ণিত অধিকার থেকে কপিরাইটের স্বত্বাধিকারীকে বঞ্চিত করা যায় না। তবে হ্যাঁ, এই কেসি আগারওয়াল বনাম আনন্দ কুমার এই 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 মামলার রায়ে দেখা গিয়েছে যে কপিরাইট, এই কথাটার এই লাইনটার মানে তোমাদেরকে আমি এটাই বোঝাচ্ছি যে এই মোকদ্দমা বা এই মামলায় দেখা গিয়েছে যে একজন ব্যক্তি কপিরাইট আইনের আওতায় তার তার সৃষ্ট কর্মকে নিয়ে আসে নেই, কিন্তু সেই জন্য কিন্তু কি হবে না যে কপিরাইটের যিনি স্বত্বাধিকারী, মানে মূল মালিক যিনি, মানে যে সৃষ্টকর্মের মালিক যিনি, তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না। অর্থাৎ তার জিনিসটি তাকে বুঝিয়ে দিতে হবে। নিবন্ধন না করার কারণে এই আইনে বর্ণিত অধিকার থেকে কপিরাইটের স্বত্বাধিকার তিনি নিবন্ধন করেনি, সেই জন্য নিবন্ধন না করেননি জন্য যে ওই জিনিসটির আবিষ্কৃষ্ট কর্মটা তার না, এটা কিন্তু কেউ ভুল প্রমাণিত করতে পারবে না। এই কথাটার মানে হচ্ছে এইটা। এরপরে 5 নম্বরে যেটি, সেটা হচ্ছে অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। কপিরাইট ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়। মিস্টার ইমাম একটা বই লিখেছেন, এখন এটা আমি একটা উদ্দীপক বলছি, এখন এই বইটা হুবহু বা আংশিক নকল করে যদি কেউ ছাপে বা মিস্টার ইমামের নামেই নকল বই বাজারে প্রকাশ করে, তবে তার শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য আইনে কারাদণ্ড বা জরিমানা বা উভয়বিধ শাস্তির বিধান রয়েছে, ঠিক আছে। এবারে 5 নম্বর যে বৈশিষ্ট্যটি, সেটা হলো কপিরাইটের সত্য নিয়োগ গ্রহণযোগ্য। এটার মানে কি, যে সৃজনশীল কর্মের প্রণেতা অর্থাৎ যিনি তৈরি করেছেন বা প্রথম স্বত্বাধিকারী তার অধিকার চুক্তিমূলে অন্যের নিকট হস্তান্তর করতে পারেন, ঠিক আছে। একজন যেমন ধরো যে একজন লেখক একটা বই লিখেছেন, তিনি এটা প্রকাশের জন্য প্রকাশকের সাথে কপিরাইট চুক্তি করে তাকে তার ছাপার এবং পুনঃছাপার অধিকার প্রদান করতে পারেন।
আমি মনে করো একটা বই লিখেছি, এটার কথা হলো এই যে আমি একটা বই লিখেছি, কিন্তু আমি অন্যকে বলতেছি যে প্রকাশনার কাজটা আপনি করেন, ঠিক আছে? এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে কি হয়েছে, কপিরাইট চুক্তি হয়েছে। আর কপিরাইট চুক্তি বলেই তিনি তাকে তার ছাপার এবং পুনঃ ছাপার অধিকার প্রদান করেছেন, আমি প্রদান করেছি মনে করো, যে আমার সাথে যা চুক্তি হয়েছে যে আমি বইটা আমি লিখেছি, আপনি প্রকাশ করেন। তখন আমার প্রকাশকের সাথে আমার একটা কি হবে, চুক্তি হবে, এবং সেই চুক্তি বলে ওই প্রকাশক কি পাবে, বইটা ছাপার এবং পুনঃছাপার অধিকার পাবে। এবং অবশ্যই সেটা কপিরাইট আইনের বলে তাকে আমি সেই অধিকারটা দিচ্ছি। এই লাইনটার মানে হলো এটাই। একজন বক্তা তার বক্তৃতার সিডি, একজন গায়ক তার গানের সিডি প্রকাশ, প্রচার, বিক্রয়ের অধিকার অন্যকে দিতে পারেন। এরূপ স্বত্বনিয়োগীও কপিরাইট আইন অনুযায়ী নিবন্ধন করার অধিকার এবং সেক্ষেত্রে কপিরাইট অধিকার ভোগ করে থাকেন। এক্ষেত্রে এই কথাটার লাইনটার মানে হলো এই, যে এক্ষেত্রে একজন মানে মূল যিনি সৃষ্টিকর্মটি তৈরি করেছেন, তিনি যে আইনাদি সুবিধাগুলি ভোগ করবেন, এবং আমি যাকে বা যে প্রকাশকে যাকে প্রকাশ করতে দিয়েছি বা যাকে আমি আইনের অধিকার বলে অন্য কাউকে আমি সেই ইয়াটা দিতে পারি, কিন্তু সেটা অবশ্যই কপিরাইট আইনের আওতায় এসে। ঠিক আছে, এবারে আমি লাস্ট যেটি আলোচনা করব কপিরাইটের নিবন্ধন ও বীমার ধারণা নিয়ে। আচ্ছা, এবারে আলোচনা করা হবে সেটা হচ্ছে কপিরাইটের নিবন্ধন। আসলে কপিরাইটের নিবন্ধন নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। তোমাদেরকে এর আগে আমি প্যাটেন্ট এবং ট্রেডমার্কের নিবন্ধন পড়ার সময় মানে আমি বলে দিয়েছি, জাস্ট রিডিং পড়ে রেখে দিবা। আসলে এখান থেকে প্রশ্ন হওয়ার মতো তেমন কিছু আসে না, জাস্ট রিডিং তারপরে পড়ে রেখে দিবা, ধারণা থাকা ভালো। আমার কথা হচ্ছে যে আমরা আমরা কমার্সের স্টুডেন্ট, হ্যাঁ, অ্যাজ এ আমি টিচার অফ কমার্স, এবং অ্যাজ এ তোমরা কমার্সের স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে কথাটি আমি চাবো যে আমাদের যে কোনো জিনিস জেনে রাখা ভালো। অজানা কেন থাকবো কোনো জিনিস সম্পর্কে আমরা, এটাই হচ্ছে আসলে আমার মূল কথা। তো আসলে নিবন্ধন সম্পর্কে তেমন কিছু নেই, তবে একটু জিনিস আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যে নিবন্ধন ভঙ্গ করলে, মানে সরি কপিরাইট ভঙ্গ করলে বা লঙ্ঘন করলে সেক্ষেত্রে পরিণতি কী কী ঘটতে পারে, ব্রেক করলে, হ্যাঁ, কনসিকুয়েন্স অফ দ্য ব্রেক অফ কপিরাইট করলে যে সমস্যাটি যে দুটি হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমাদেরকে আমি একটু এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে প্রাপ্ত ক্ষমতার বাইরে যে যদি কেউ উক্ত কর্ম বা এর অংশবিশেষ উৎপাদন, পুনঃউৎপাদন, অনুবাদ বা অভিযোজন কর্ম সম্পাদন করে, তবে তা কপিরাইটের লঙ্ঘন বলে ধরে নেওয়া হয়। এরূপ লঙ্ঘন বা ভঙ্গের পরিণতি বা প্রতিকার সম্পর্কে আর একটা কথা, পরিণতি মনে করো পরীক্ষার হলে পড়ে গিয়েছো, পরিণতি আসছে প্রতিকার, একটার অপোজিট নেম কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দিবে। এই কারণে কথাটি বলবো যে অনেক সময় দেখা যায় যে তোমরা যারা ছাত্র বা ছাত্রী আছো তারা একটার নাম জানার কারণে প্রশ্ন ওইটাই আসছে, কিন্তু তুমি প্রশ্নটি না বোঝার কারণে তুমি ওই প্রশ্নটি অ্যাটেন্ড না করেই বের হয়ে আসছো, কিন্তু তুমি ওটা জানো। এই যে তুমি পরিণতি জানো, কিন্তু দেখা গেছে যে খামখেয়ালিভাবে প্রতিকার, আবার প্রতিকার আসছে মানে প্রশ্ন আসছে প্রতিকার দিয়ে, এই পরিণতিটাই তো বাবা প্রতিকার। এই জিনিসটি কিন্তু মাথায় রেখে দিতে হবে। তার দেওয়ানি প্রতিকার বা পরিণতি কী হতে পারে, তাহলে সেটি নিয়ে একটু বলি। যে ক্ষেত্রে কোনো কর্মের কপিরাইট অথবা কপিরাইট আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে স্বত্বাধিকারী নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং অন্যান্য সকল আইনগত প্রতিকার পাওয়ার অধিকারী হবেন। ঠিক আছে, তবে বিবাদী যদি প্রমাণ করতে সম্মত, বিবাদী বলতে যিনি অন্যের করা সৃষ্টকর্ম নিজের বলে বাজারে মনে করো যে নিজের বলে চালিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মূলত কিন্তু বিবাদী। ঠিক আছে, অর্থাৎ অপরাধী ব্যক্তি। তবে বিবাদী যদি মনে প্রমাণ করতে সমর্থ হন যে সত্য লঙ্ঘনের তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না, বা কপিরাইট বিদ্যমান ছিল না মর্মে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ ছিল, সেক্ষেত্রে আদালত নমনীয় কোনো প্রতিকার দিতে পারেন। হ্যাঁ, যে শর্ত লঙ্ঘনের কারণে, ঠিক আছে, যে শর্ত লঙ্ঘনের কারণ তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না, বা কপিরাইট বিদ্যমান ছিল, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা লাইনটা কিন্তু একটু জাস্ট রিডিং করে রেখে দেবে। এরপরে আসো ফৌজদারি প্রতিকার। যে ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরেকে কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন, যে ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরেকে অর্থাৎ চলচ্চিত্র বাদ, ফৌজদারি প্রতিকারটা এক্ষেত্রে ফৌজদারি প্রতিকারের ক্ষেত্রে চলচ্চিত্র এখানে আসবে না, চলচ্চিত্র বাদে বাকি অন্য সব জিনিস এখানে আসবে।
যে কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করতে সহায়তা করেন সেক্ষেত্রে প্রথম লঙ্ঘনের ক্ষেত্রে কমপক্ষে 6 মাসের কারাদণ্ড এবং কমপক্ষে 50,000 ও সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তবে দ্বিতীয় বা পরবর্তী অপরাধের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ 3 বছর এবং সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ 3 লক্ষ এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রম হিসেবে এরূপ লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হলে আদালত কম মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারে। কি যে ব্যবসায়িক উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে এই কাজটা করা হয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সেক্ষেত্রে আদালত কী করতে পারে, কম মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারেন। তো এটাই আসলে মূলত আমি একটু জাস্ট ধারণা দিয়ে রেখে দিলাম কপিরাইটের নিবন্ধন সম্পর্কে। পরিণতিটা কী হতে পারে, নিবন্ধন তো না, কপিরাইট ভঙ্গ বা লঙ্ঘন করলে পরিণতি কী হতে পারে এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম। এবার আমি একটু আলোচনা করব বিমা নিয়ে। আসলে তোমরা বিমা কি জানো? আমাদের একটাই সরকারি বিমা, সেটা জীবন বিমা, বাকি সকল অন্যান্য বিমাগুলো কিন্তু বেসরকারি। এটা জেনে রেখে দেবা, এটা কিন্তু জানা আমাদের দরকার কমার্সের স্টুডেন্ট হিসেবে, যে জীবন বিমাই হচ্ছে শুধু একমাত্র সরকারি বিমা, বাকি সকল বিমাই কিন্তু বেসরকারি। আচ্ছা, একটা ক্ষতিপূরণ, ঠিক আছে। বিমা কি আসলে যে কোনো কোনো জিনিস বা কোনো জীবনের হতে পারে, কোনো জিনিসের হতে পারে, ব্যবসায়িক মানে অর্থাৎ কোনো জিনিসের ঝুঁকি আমি আছে জানি, ব্যবসায়িক ক্ষেত্রে তো অবশ্যই ঝুঁকি আছে, সেক্ষেত্রে আমি ওই ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য ঝুঁকি নিলাম, সেক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণটার জন্যই আসলে মূলত কী করা হয়ে থাকে, বিমা করা হয়ে থাকে। এটাই আমার মতো করে আসলে সহজ ভাষায় তোমাদেরকে এটা বললাম। এখানে বইয়ের ভাষায় যেটি আছে সেটি হচ্ছে, এখানে একটি উদ্দীপক দিয়ে শুরু করা হয়েছে আসলে। টেলিভিশনের একটা বিজ্ঞাপন, বিষয়বস্তু হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টেলিভিশনের পর্দা এটা দেখে স্ত্রী হা হুতাশ করছেন, সকল শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে এটাও প্রচারিত হচ্ছে, স্বামী স্ত্রীকে প্রবোধ দিচ্ছেন তাদের ফ্যাক্টরিটি একটা বিমা কোম্পানিতে বিমাকৃত, তাই ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। এই যে সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা, মানুষ মারা গেলে নির্দিষ্ট পরিমাণে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, এর সময় সব কিছুই হচ্ছে আসলে বিমা। তাহলে বিমা কি, তোমরা যদি আসে তাহলে কি লিখবা, যে বিমা হচ্ছে কোনো সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থাটাই হলো বিমা। এক্ষেত্রে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। সুন্দর একটি সহজ ভাষায় লিখে দেবা। এখানে আরও দিয়েছে যে মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা হলো বিমা। এটা বইয়ে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। বিমা হলো কি, বিমা করার ক্ষেত্রে কি থাকবে, বিমাকারী একজন থাকবে এবং বিমা গ্রহীতা একজন থাকবে, এদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হবে। বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতার জীবন ও ঝুঁকি, এক্ষেত্রে কি করবে, বিমাকারী বিমা গ্রহীতার কাছ থেকে প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম মানে একটি মানে সময় দিতে হবে, 3 মাস বা 6 মাস অন্তর অন্তর ইনস্টলেশন সিস্টেমে কিস্তিতে একটি টাকা তিনি জমা রেখে রেখে যাবেন, ঠিক আছে, কত বছরের জন্য তিনি করবেন, ঠিক আছে। এই ভিত্তিতে তিনি অর্থাৎ বিমাকারী বিমা গ্রহীতার কাছ থেকে সেই চুক্তি বলে, দুজনের মধ্যে চুক্তি হবে বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে, সেই চুক্তি বলে একটি নির্দিষ্ট প্রিমিয়াম বিমাকারী বিমা গ্রহীতার কাছ থেকে নিয়ে যাবেন, জমা নিয়ে নেবেন। সমাজে দু ধরনের বিমা প্রতিষ্ঠান মূলত কাজ করে, একটা হচ্ছে জীবন বিমা, একটা হচ্ছে সম্পত্তি বিমা। জীবন বিমা হলো তোমার মানুষের মৃত্যুজনিত বা জীবন সম্পর্কিত ঝুঁকি যে বিমা ব্যবস্থায় বিমা করা হয় তাকে জীবন বিমা বলা হয়ে থাকে। এটা নিশ্চয়তা চুক্তি, অর্থাৎ বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা ব্যক্তি অক্ষম হলে কত টাকা ক্ষতি হবে যেহেতু তা নির্ভর করা যায় না, তাই বিমা কোম্পানি চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা বা প্রতিশ্রুতি এক্ষেত্রে দিয়ে থাকে। আর ব্যক্তি মারা গেলে বা অক্ষম হলে বিমা কোম্পানি প্রতিশ্রুতিকৃত অর্থ প্রদানে বাধ্য থাকে। স্বাস্থ্য বিমা, হাসপাতাল বিমা, বৃত্তি বিমা, পেশাগত রোগ বিমা, ঝুঁকিগত দুর্ঘটনা বিমা, এই বিমাগুলো হচ্ছে এটার আওতাভুক্ত। আর একটা আছে সম্পত্তি বিমা। সম্পত্তি ঝুঁকি যে বিমা ব্যবস্থায় বিমা করা হয় তাকে সম্পত্তি বিমা বলে। সম্পত্তি বিমাকে সাধারণ বিমাও বলা হয়ে থাকে। এটিও ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ বিমাকৃত সম্পত্তির আংশিক বা সামগ্রিক যে কোনো ধরনের ক্ষতি হলে বিমা কোম্পানি তা পরিশোধ করে থাকে। যেমন নৌপথে চলাচলকৃত জাহাজ বা জাহাজে বহিত মাল ও মাশুলের জন্য নৌ বিমা করা হয়ে থাকে, গুদামের মালামাল কারখানা ইত্যাদির অগ্নিজনিত ক্ষতির জন্য অগ্নি বিমা করা হয়ে থাকে, সড়ক পথে চলাচলকৃত বিভিন্ন যানের জন্য যানবাহন বিমা, এগুলো সবগুলো হচ্ছে সম্পত্তি বিমার আওতাভুক্ত, ঠিক আছে। তো এই ছিল আসলে বিমা কি, এর মধ্যে আমি আরও দুটো বিমা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম, জীবন বিমা, সম্পত্তি বিমা, এগুলো একটু জাস্ট আইডিয়া রেখে দিবা।
আগামী দিন আমি তোমাদেরকে ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা, বীমা করতে গেলে কিভাবে করতে হয় এই প্রক্রিয়াটা ধাপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে একটি কর্মপত্র রয়েছে 377 পৃষ্ঠায়, এটি নিয়েও আলোচনা করব। আর অল্প একটু আলোচনা করব পরিবেশ কি এটা আসে, মানে ঢুকে দেয় আর কি, পরিবেশ দূষণ কি, শব্দ দূষণ কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল আমার আলোচনার বিষয়বস্তু। আশা করি আবার লেকচারটি তোমরা সুন্দর মতো দেখবে এবং সামনে বই রেখে লেকচারটি নিয়ে পড়ে ফেলবে। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তোমরা তো আমাদেরকে আসলে কি সমস্যা তোমাদের হয় বুঝলা কি বুঝলা না, ভিউই তো কম দেখি। তাহলে সেক্ষেত্রে কমেন্টগুলো করলে আমি আমি অন্ততপক্ষে আমার দিক থেকে আমি বলতে পারি যে আমি কিন্তু তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।